কি রে সঙ্গীতা, আজকে তাড়াতাড়ি চলে এলি? তুই তো প্রত্যেকদিন 3টের সময় আসিস, আর এখন সবে 1টা বাজে। রান্না খাওয়া করিসনি নাকি? না না দিদি, আর বলো না, এত গরমে ঘরে কিছুতেই থাকা যাচ্ছে না। পাখার হাওয়া তো গায়ে লাগছেই না। সেই জন্য তাড়াতাড়ি রান্না খাওয়া করে চলে এলাম ঘুমাবো বলে। তোমার খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার হয়ে গেছে। তোর দাদা একটু আগেই খেয়ে চলে গেল। দাঁড়া, কুলারটা চালিয়ে দিই, বিকাল 5টা পর্যন্ত আজকে আরাম করে ঘুমাবো। এই বলে পিয়ালি এবং সঙ্গীতা কুলার চালিয়ে খাটের উপর শুয়ে পড়ে। আসলে পিয়ালি এবং সঙ্গীতা দুজনেই প্রতিবেশী ছিল। পিয়ালির বিয়ে হয় 2 বছর আগে, আর সঙ্গীতা সবেমাত্র 1 মাস আগেই বিয়ে হয়। সঙ্গীতার বরের আর্থিক উপার্জন খুব একটা বেশি ছিল না, কারণ শঙ্কর নতুন নতুন ফ্যাক্টরিতে কাজে লাগায় তার মাসিক মাহিনা অনেক কম ছিল। অন্যদিকে পিয়ালির স্বামী রণজয় ওই একই ফ্যাক্টরিতে ভালো টাকা মাহিনায় কাজ করে, তাই পিয়ালিদের আর্থিক অবস্থা সঙ্গীতাদের তুলনায় অনেকটাই ভালো। সঙ্গীতার বাড়িতে কুলার, এসি, ফ্রিজ কিছুই নেই, আর প্রচন্ড গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য সঙ্গীতা প্রত্যেকদিন পিয়ালিদের বাড়িতেই দুপুরবেলা করে ঘুমাতে আসে, কারণ পিয়ালির বাড়িতে কুলার আছে। উফ, আজকে কত গরম পড়েছে বলতো, মনে হচ্ছে যেন জীবনটা একেবারে বেরিয়ে যাবে। তোমার বাড়িতে তাও তো কুলার আছে দিদি, তবুও তুমি দিনরাত একটু শান্তি করে ঘুমাতে পারো। আর একবার আমার বাড়িতে গিয়ে দেখবে চলো, পাখা থেকেও গরম গরম হাওয়া বেরোচ্ছে। সেই জন্য তো প্রত্যেকদিন দুপুরবেলা তোমাদের বাড়িতে ঘুমাতে আসি। এভাবে গল্প করতে করতে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে, আর কাকতালীয় ভাবে তারা দুজনেই স্বপ্নের জগতে চলে যায়। তারা দুজনে স্বপ্ন দেখে বরফে সুইমিং পুলে দুজনেই খুবই মজা করে স্নান করছে। উফ, আমার এত আরাম লাগছে এই সুইমিং পুলের ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে, তোকে কি বলবো। আজকে আমি সারা দিন এই সুইমিং পুলের জলের মধ্যেই বসে থাকবো। এই ঠান্ডা ঠান্ডা বরফ, উফ কি যে ভালো লাগছে। আমাদের আর গরমে কোনো কষ্ট হবে না দিদি, যখনই গরম লাগবে এই সুইমিং পুলে আমরা স্নান করতে চলে আসব। আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি যে আমরা এরকম বরফওয়ালা সুইমিং পুলে স্নান করতে পারবো। এভাবেই স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়। এর ফলে কুলার বন্ধ হয়ে যায়, আর ঘুমের মধ্যেই তারা দুজনেই প্রচন্ড পরিমাণে ঘামতে শুরু করে। আসলে তারা যে গ্রামে বাস করে সেই গ্রামে এমনিতে কোনো অসুবিধা না থাকলেও ইলেকট্রিসিটির খুবই সমস্যা ছিল, কারণ গরমকালে 3 থেকে 4 বার তাদের লোডশেডিং হয়ে যায়। এর ফলে সেই গ্রামের লোকেরা গরমে একেবারে অতিষ্ঠ। প্রচন্ড গরম লাগায় পিয়ালি এবং সঙ্গীতা দুজনেরই ঘুম ভেঙে যায়। আরে দূর, কি সুন্দর স্বপ্ন দেখছিলাম, লোডশেডিং হয়ে গেল। তুই জানিস আমি কি স্বপ্ন দেখেছি? আমি আর তুই দুজনে মিলে বরফে সুইমিং পুলে স্নান করছি। সুইমিং পুলটা অনেক বড় ছিল, আর সুইমিং পুলের মধ্যে এত বড় বড় বরফের চাই ছিল। কেন যে স্বপ্নটা ভেঙে গেল? কি, এটা কি করে সম্ভব? আমরা দুজনেই একই স্বপ্ন দেখলাম। তুমি জানো, আমিও স্বপ্নের মধ্যে বরফের সুইমিং পুলে স্নান করছিলাম, কিন্তু দুজনে মিলে একই স্বপ্ন কিভাবে হতে পারে? আচ্ছা, আমরা যে কালকে ওই সিরিয়ালে সুইমিং পুলে স্নান করতে দেখেছি বলে সেই জন্য মনে হয় এরকম উল্টোপাল্টা স্বপ্ন দেখলাম। হ্যাঁ রে, আমার মনে হচ্ছে গরমের মধ্যে আমাদের মাথাটা খারাপ হয়ে গেছে। বাইরে যা রোদ, এখন তো বাইরে যাওয়াও সম্ভব নয়। এই গরমের মধ্যে এখন কষ্ট পেতেই হবে। আমি তো শুধু ভাবছি আমরা যদি সত্যি সত্যি বরফে সুইমিং পুলে স্নান করতে পারতাম তাহলে কত ভালো হতো বলতো। হ্যাঁ দিদি, খুবই ভালো হতো, কিন্তু এগুলো তো শুধু স্বপ্নেই সম্ভব, বাস্তবে এগুলো কখনোই হবে না। আচ্ছা দিদি, সেই তো লোডশেডিং হয়ে গেল, আমি বরং বাড়ির দিকে যাই। এই বলে সঙ্গীতা নিজের বাড়ি চলে যায়। সেদিন রাত্রিবেলা সঙ্গীতা আবার একই রকমের স্বপ্ন দেখে, বরফে সুইমিং পুলে স্নান করার স্বপ্ন। তাই পরের দিন সকালবেলা ঘুম ভাঙতেই সঙ্গীতা যখন পিয়ালিদের বাড়িতে যাবে সেই সময় শঙ্কর বলে, কি হলো, ঘুম থেকে উঠি তুমি পিয়ালিদের বাড়ি যাচ্ছ? তোমার কি বাড়িতে থাকতে ভালো লাগে না? সকালবেলা উঠলে এত কাজকর্ম আছে, সেগুলো না করে এখন গল্প করতে বেরিয়ে যাচ্ছ? সারাদিন না কাজ থাকলে যা হয় আর কি। শঙ্করের কথা শুনে সঙ্গীতা রেগে যায়। ও আচ্ছা, সারাদিন আমি কোনো কাজ করি না তাই তো? এই প্রচন্ড গরমের মধ্যে ঘরের কাজ করা, রান্না বান্না করা কে করে? এগুলো তুমি করো। তার উপরে বাড়িতে না আছে কোনো কুলার, আর না আছে এসি। এই পুরানো যুগের পাখা থেকে শুধুই তো গরম হাওয়া নিচে নেমে আসে। আমার তো মনে হচ্ছে এবার আমাকেই কোনো কাজ খুঁজতে হবে। আমি তো সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাশ করেছি, আশা করছি আমি কোনো কাজ খুঁজলে নিশ্চয়ই কাজ পেয়ে যাব। ও, আমাদের বাড়িতে থাকতে তোমার খুবই সমস্যা হচ্ছে বলো, তাই তুমি আমার বউ হয়ে এখন বাইরে কাজ করতে বেরোবে। বিয়ের আগে তুমি কি জানতে না আমার বাড়িতে কুলার নেই, এসি নেই, আর তাছাড়া উচ্চ মাধ্যমিক পাস করে এখন কেউ চাকরি বাকরি পায় না, চুপচাপ বাড়িতে বসে থাকো। তোমার যখন কুলার কিংবা এসি কেনার ক্ষমতা নেই, আর আমাকেও তুমি বাইরে কাজ করতে যেতে দেবে না, তাহলে আমি যখন পিয়ালি দিদির বাড়িতে কুলারের হাওয়া খেতে চাই তাতে তোমার সমস্যা কিসের? সঙ্গীতার কথা শুনে শঙ্কর আর কোনো কথা বলে না। সে মন খারাপ করে ফ্যাক্টরির কাজে বেরিয়ে পড়ে। আর সঙ্গীতা তখনই পিয়ালির কাছে এসে বলে, জানো পিয়ালি দিদি, কালকে রাতে আমি আবার বরফওয়ালা সুইমিং পুলের স্বপ্ন দেখেছি। আমার মনে হচ্ছে আমাদের এবার বরফের সুইমিং পুল বানানো দরকার। তোমাদের তো অনেকগুলোই পুকুর আছে, যে কোনো একটা পুকুরকে আমরা সুইমিং পুল বানাবো।
তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই বরফের সুইমিং পুল বানাবি কিভাবে? এই তো একটু আগেই তোর দাদার সঙ্গে আমার কত ঝামেলা হলো। একটা ফ্রিজ কিনতে বলেছি বলে রাগ করে খাবার না খেয়েই চলে গেল। তোর আর আমার বাড়িতে ফ্রিজ নেই, তাহলে বরফের সুইমিং পুল কিভাবে বানাবি? আর তাছাড়া জলের মধ্যে বরফ দিলে বরফ তো কিছুক্ষণের মধ্যেই গলে যাবে। বোকার মতো কথা বলছিস কেন? আরে দিদি, ফ্রিজ থাকলেও আমরা কিছু করতে পারতাম না। সাধারণ বরফে কোনো কাজ হবে না। তুমি ভুলে যেও না, আমি কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করেছি। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। আমরা প্রথমে ড্রাই বরফ বানাবো, আর সেই ড্রাই বরফ জলে দিলে গলে যাবে না, অনেকক্ষণ ধরে জলের মধ্যে থাকবে, আর সুইমিং পুলের জলকেও ঠান্ডা রাখবে। ওরে বাবা, তুই তো খুব বুদ্ধিমতী। তোকে তো দেখে খুব বোকা মনে হয়। কিন্তু তুই ড্রাই বরফ বানাবি কিভাবে? ড্রাই বরফ বানাতে টাকা লাগবে তো। হ্যাঁ গো, সেই জন্যই তো আমি পিছিয়ে পড়ছি। আমার কাছে তো কোনো টাকা পয়সা কিচ্ছু নেই। শুধুমাত্র বাজার থেকে কয়েকটা কেমিক্যাল কিনতে হবে, আর সেই কেমিক্যালগুলোর মাধ্যমেই আমরা ড্রাই বরফ বানাতে পারবো। তুই চিন্তা করছিস কেন? আমি আছি তো। আমি গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জল আর বরফ খাবো বলে ফ্রিজ কেনার টাকা জমাচ্ছিলাম, কিন্তু বেশি টাকা জমাতে পারিনি। তবে আশা করছি যা টাকা আছে আমাদের কাজ মিটে যাবে। এই শুনে সঙ্গীতা খুবই খুশি হয়, আর তারা সেদিনই বাজারে গিয়ে ড্রাই বরফ তৈরি করার প্রয়োজনীয় কেমিক্যাল কিনে নিয়ে চলে আসে। আর তারা তখনই পুকুরের ধারে গিয়ে কেমিক্যালের সাহায্যে ড্রাই বরফ তৈরি করে ফেলে। বরফগুলো তারা তখনই পুকুরের জলের মধ্যে ফেলে দেয়। এভাবেই তারা বরফের সুইমিং পুল তৈরি করে। পিয়ালি এবং সঙ্গীতার দেরি না করে সেই সুইমিং পুলের ঠান্ডা ঠান্ডা জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। এতদিন পর্যন্ত আমি শুনেছি স্বপ্ন কোনোদিনও সত্যি হয় না, কিন্তু আজকে তুই আর আমি স্বপ্ন সত্যি করে দেখিয়েছি। এই বরফ জলে স্নান করতে দারুণ লাগছে। হ্যাঁ গো দিদি, এবার যখনই আমাদের লোডশেডিং হয়ে যাবে তখনই কিন্তু আমরা এই বরফের সুইমিং পুলে এসে ইচ্ছা মতো ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে পারবো। উফ, কি আরাম। আচ্ছা সঙ্গীতা, আমরা কিন্তু এই বরফের সুইমিং পুলকে কাজে লাগিয়ে টাকাও ইনকাম করতে পারবো। কারণ এখন যা গরম, এরকম বরফের মজা কিন্তু সকলেই নিতে চাইবে। আর আমাদের গ্রামে তো কোনো সুইমিং পুলও নেই। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। আমরা প্রত্যেক 1 ঘন্টার জন্য 100 টাকা করে টিকিট নেব। আর কম করে যদি প্রত্যেক দিন 10 জন আমাদের সুইমিং পুলে স্নান করতে আসে, তাহলে কিন্তু আমরা ডেলি 1000 টাকা করে ইনকাম করতে পারবো। দারুণ হবে, দারুণ। কিন্তু তার আগে এই সুইমিং পুলটাকে একটু সুন্দর করতে হবে। কালকে আমরা দুজনে আশেপাশের জঙ্গলগুলো পরিষ্কার করে দেব, ঠিক আছে? এইভাবেই তারা দুজনে সুইমিং পুল নিয়ে আলোচনা করতে থাকে। আর কখন যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় তাদের কোনো খেয়াল থাকে না, তাই তাদের বাড়িতে ফিরে যাওয়ার কথাও মনে থাকে না। অন্যদিকে পিয়ালি এবং সঙ্গীতার স্বামীরা দুপুরবেলা খাবার খেতে এসে নিজেদের স্ত্রীদেরকে খুঁজে না পেয়ে না খেয়ে কাজ করতে চলে যায়। আবার সন্ধ্যাবেলা বাড়িতে এসেও তারা পিয়ালি এবং সঙ্গীতাকে খুঁজে পায় না। এর ফলে রণজয় এবং শঙ্কর পিয়ালি ও সঙ্গীতার খোঁজ করতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পর শঙ্কর এবং রণজয় সেই পুকুরের কাছে চলে আসে। আর পিয়ালি এবং সঙ্গীতাকে এরকম বরফ জলে স্নান করতে দেখে তারা দুজনেই প্রচন্ড পরিমাণে রেগে যায়। পিয়ালি, তুমি কি শুরু করেছো? সংসারের প্রতি তোমার কি কোনো খেয়াল নেই? দুপুরবেলা খেতে এলাম, রান্না বান্না করোনি, না খেয়ে চলে যেতে হলো। এখন সন্ধ্যা 7টা বাজে, তোমরা এখনো পর্যন্ত এই পুকুরের জলের মধ্যে স্নান করছো। আমি বুঝেছি, তোমাকে আমি বাইরে কাজে যেতে দিইনি বলে তুমি ইচ্ছা করে সংসারে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছো। চলো এখনই বাড়ি চলো, ওটা বলছি। আরে শঙ্কর, আমাদের কথাটা একবার বোঝার চেষ্টা করো। আমরা বরফের সুইমিং পুল বানিয়েছি, দেখো। আমরা এবার বড়লোক হয়ে যাব। এই সুইমিং পুলকে কাজে লাগিয়ে আমরা কিন্তু টাকা ইনকাম করতে পারবো। শঙ্কর এবং রণজয় তাদের কোনো কথা শুনতে চায় না। তারা জোর করে হাত ধরে টানতে টানতে নিজেদের স্ত্রীদেরকে বাড়িতে নিয়ে চলে যায়। পরের দিন শঙ্কর সকালবেলা কাজে যাওয়ার সময় সঙ্গীতাকে বলে, তুমি আজ থেকে ওই পিয়ালি বৌদির সঙ্গে কোনো কথা বলবে না, নাইবা তুমি পিয়ালি বৌদির বাড়িতে যাবে। আমি বুঝতে পারছি পিয়ালি বৌদির সঙ্গে মিশে মিশে তোমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে একেবারে। এই বলে শঙ্কর আবার কাজে চলে যায়। অন্যদিকে পিয়ালিকেও তার স্বামী খুবই বকাবকি করে, কিন্তু পিয়ালি এবং সঙ্গীতা কোনো কথাই পাত্তা না দিয়ে নিজেদের কাজে লেগে পড়ে। আর বরফের সুইমিং পুলটা তারা খুব ভালো মতো সুন্দর করে পরিষ্কার করে। বরফের সুইমিং পুল, বরফের সুইমিং পুল। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা বরফ জলে স্নান করতে চাইলে এখনই আমাদের সুইমিং পুলে চলে আসুন। 1 ঘন্টায় মাত্র 100 টাকা। 100 টাকা দিয়ে যান আর বরফের সুইমিং পুলের মজা নিন। এরকম বরফের সুইমিং পুল দেখে গ্রামবাসী সকলেই সেখানে ছুটে আসে। কিছুক্ষণের মধ্যেই বরফের সুইমিং পুলে অনেক মানুষের ভিড় লেগে যায়, আর সবাই একে একে 100 টাকা দিয়ে সুইমিং পুলে স্নান করতে নেমে পড়ে। এভাবে প্রথম দিন ওই গ্রামে 40 জন বরফের সুইমিং পুলে স্নান করে। এর ফলে পিয়ালি এবং সঙ্গীতা 4000 টাকা ইনকাম করে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, একদিনে 4000 টাকা আমরা ইনকাম করেছি, যেখানে আমার স্বামীর ইনকাম 10,000 টাকা আর তোর স্বামীর ইনকাম 7,000 টাকা। আমার খুব আনন্দ হচ্ছে। 2000 টাকা তোর আর 2000 টাকা আমার, এই নেই। কিন্তু দিদি, আমার না বড্ড ভয় করছে। কালকে শঙ্কর বারবার করে আমাকে বারণ করেছে আমি যেন এসব পাগলামি না করি। ও যদি আজকে এসে ঝামেলা করে তাহলে কি হবে?
হ্যাঁ রে, আমারও কিন্তু একটু টেনশন হচ্ছে। যদিও চল আমরা বরং আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। এই যে আপনারা কালকে আসবেন, কালকে আজকের মতো বরফের সুইমিং পুল বন্ধ, কালকে সকাল 10টা থেকে আবার বরফের সুইমিং পুল খোলা হবে। এই বলে পিয়ালি এবং সঙ্গীতা তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে যায়। অন্যদিকে রণজয় এবং শঙ্কর দুজনেই মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। কি হয়েছে তোমার? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ। কি হয়েছে বলো? কি আর হবে, সব তোমার জন্য হয়েছে। আমার আর রণজয়দা দুজনেরই কাজটা চলে গেছে। শুধু আমাদের নয়, ফ্যাক্টরির বেশিরভাগ লোকজনের কাজ চলে গেছে। কেননা গরমের জন্য আমাদের ফ্যাক্টরির বেশিরভাগ মেশিনগুলো খারাপ হয়ে যাচ্ছে। তাই যতদিন না মেশিন ঠিক হচ্ছে ততদিন আমাদেরকে বাড়িতেই বসে থাকতে হবে। জানি না এবার সংসার চলবে কিভাবে। তোমার তো বাড়ির দিকে চাহিদা অনেক বেশি। তোমার এসি চাই, কুলার চাই, ফ্রিজ চাই। আমার গরিবের ঘরে না থাকতে পারলে তুমি কিন্তু এখনই বাপের বাড়িতে চলে যেতে পারো, তাতে আমার কোনো অসুবিধা হবে না। এরকম বলো না শঙ্কর, তোমার কাজ চলে গেছে তাতে কি হয়েছে? এবার আমরা সবাই মিলে বরফে সুইমিং পুল চালিয়ে প্রত্যেকদিন অনেক অনেক টাকা ইনকাম করব। এই দেখো, আজকে আমরা 4000 টাকা ইনকাম করেছি। আমার 2000 টাকা, পিয়ালিদির 2000 টাকা। এত মানুষের চাপ, লাস্টে তো সবাইকে তাড়িয়ে দিতে হলো জানো। সঙ্গীতার হাতে 2000 টাকার নোট দেখে শঙ্কর প্রচন্ড পরিমাণে খুশি হয়। অন্যদিকে পিয়ালি এবং রণজয়ের অবস্থাও একই রকমের হয়। আর যেহেতু শঙ্কর এবং রণজয়ের এখন ইনকামের পথ বন্ধ হয়ে যায়, তাই তারাও তাদের স্ত্রীদের সঙ্গে বরফে সুইমিং পুলে কাজ করার সিদ্ধান্ত নেয়। পরের দিন থেকে তারা 4 জনে মিলে সকালবেলা থেকেই বরফের সুইমিং পুলে চলে যায়। আর কালকের তুলনায় আজকে অনেক বেশি লোক সেই সুইমিং পুলে স্নান করতে আসে। এমনকি কয়েকদিনের মধ্যে মানুষের চাপ এত বেড়ে যায় যে তারা আরো 3টে বরফের সুইমিং পুল তৈরি করে। এভাবেই গরমের মধ্যে বরফের সুইমিং পুলকে কাজে লাগিয়ে তাদের দুই পরিবার অনেক ধনী হয়ে যায়। আর তারা হাসি খুশি বসবাস করতে থাকে। মালতী, আজকে তো আমার ছুটি, আর আমি তো আজকে সকাল থেকেই বাড়িতে থাকবো। আর আজকে আমাদের ছেলেরও তো স্কুল ছুটি। তাই তুমি সকালের খাবারে বেশ ভালো কিছু রান্না করো। অনেকদিনই তো হলো বেশ গরম গরম লুচি আর আলুর দম খাইনি। তাই তুমি যদি লুচি আর আলুর দম রান্না করো আর তার সাথে যদি একটা গরম গরম ডিমের অমলেট থাকে, তাহলে কিন্তু কোনো কথা হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন পেপার পড়ো আর এই নাও তোমার চা। এখন আরাম করে বসে চা খাও। আমি এক্ষুনি তোমাকে সকালের খাবার তৈরি করে এনে দিচ্ছি। আর বাবু এখনো ঘুম থেকে ওঠেনি, আগে ওকে ঘুম থেকে তুলে দিই। এই বলে মালতী ঘরে গিয়ে বাবুকে ঘুম থেকে তুলে দেয় এবং তার দাঁত মাজিয়ে পরিষ্কার করে বাবার কাছে পাঠায়। সকালবেলা সব কাজ হয়ে গেলে সকালের খাবার তৈরি করবে বলে সে রান্নাঘরে যায়। মালতী ভালো করে বেশি বেশি পরিমাণে ময়দা মাখে আর তার সাথে অনেকগুলো আলু কেটে আলুর দম রান্না করে ফেলে। তারা বাড়িতে মাত্র 3 জন থাকে, কিন্তু মালতী সেদিন সকালবেলার খাবার হিসেবে প্রায় 10 জনের মতো লুচি এবং আলুর দম রান্না করে আর 10টা ডিমের অমলেট করে। আমার বর আমার ছেলে লুচি আলুর দম খেতে খুব পছন্দ করে, তাই আমি চাই না ওদের খাবার কম পড়ুক। সেই কারণে আমি বেশি বেশি করে সকালের খাবারটা রান্না করেছি। এত খাবার দেখলে পরম খুবই খুশি হবে। এই বলে মালতী সব খাবার নিয়ে টেবিলে চলে যায়। পরম এবং বাবু লুচি আলুর দম খেতে আসলে এরকম বেশি পরিমাণে লুচি এবং আলুর দম দেখে পরম প্রচন্ড পরিমাণে অবাক হয় আর সে তার বউকে বকাবকি করতে শুরু করে। তুমি শুধুমাত্র আমাদের 3 জনের জন্য এরকম 100টা লুচি আর 5 কেজি আলুর দম বানিয়ে ফেলেছো? আমরা কি হাগুড়ে নাকি, হ্যাঁ, যে সকালবেলা এত খাবার খাবো? তোমার তো দেখছি কোনো বুদ্ধিই নেই। কেননা তুমি তো 1 মাসের সকালের খাবার একদিনই বানিয়ে ফেলেছো। কোথায় 1 মাসের সকালবেলার খাবার রান্না করলাম? মাত্র 100টা লুচি, 5 কেজি আলুর দম আর 10টা ডিমের অমলেট। যদি সকালবেলা একটুখানি খেতেই না পারো তাহলে আর কি হলো বলো? কতদিন পর 3 জনে একসঙ্গে বাড়িতে বসে জল খাবার খাবো, তাই তো এই খাবারগুলো আমি বানালাম। তুমি তো দেখছি অন্য ধ্বংস ছাড়া আর কোনো কিছুই করতে পারো না। এত বেশি বেশি খাবার রান্না করার কোনো প্রয়োজন ছিল না। এই বলে পরম এবং বাবু নিজেদের সাধ্যমতো লুচি আলুর দম ও ডিমের অমলেট খেতে শুরু করে। কিছুক্ষণ পর লুচি খেয়ে তারা হাঁপিয়ে গেলেও মালতী সেই লুচি আলুর দম এবং ডিমের অমলেট খায়। কিন্তু 3 জন মিলে সেই খাবার খেয়েও সেই খাবার শেষ হতে চায় না। ফলে মালতী খুবই চিন্তায় পড়ে। এত লুচি আলুদম খেতে খেতে তো আমরা হাঁপিয়ে যাচ্ছি মালতী। তুমি তো বলেছিলে সমস্ত লুচি তরকারি আমরা 3 জন মিলে খেয়ে নিতে পারবো। কই দেখছো তো, খাবার তো শেষই হচ্ছে না। এত লুচি তরকারি ডিমের অমলেট তুমি তোমার মাথায় করে নিয়ে বসে থাকো, আমরা গেলাম। এই বলে পরম বাবুকে নিয়ে ঘরে চলে যায়। মালতী বুঝে উঠতে পারে না যে এত লুচি আলুর দম এবং ডিমের অমলেট সে কি করবে। আর সেদিন মালতীর কাজের দিদি ঝুম্পাও ছুটিতে থাকে, তাই সে এত খাবার কাকে দেবে বুঝে উঠতে পারে না। মালতী সমস্ত খাবার ফ্রিজে তুলে রাখে। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর সে আবার সকালের খাবার রান্না করার জন্য রান্নাঘরে যায়, কিন্তু সেদিনকেও সে বেশি বেশি পরিমাণে খাবার রান্না করে ফেলে।
ইস, একটু পরে পরম অফিসে চলে যাবে আর বাবু স্কুলে যাবে, কিন্তু আমি তবুও ওদের জন্য বেশি পরিমাণে স্যান্ডউইচ রান্না করে ফেলেছি। আমি যে কেন রান্নার মাপ বুঝতে পারি না আমি জানি না। এবার আমি কি করব? কারণ পরম যদি দেখতে পাই আমি 50টা স্যান্ডউইচ বানিয়েছি তাহলে আমাকে খুব বকাবকি করবে। সেই সময় ঝুম্পা মালতীর বাড়িতে কাজ করতে আসে, আর তখনই মালতীর মাথায় একটা বুদ্ধি খেলে ওঠে। এই গরিব ঝুম্পা লোকের বাড়িতে খেটে খায়, আর এর আবার 2-3খানা বাচ্চা আছে। ঝুম্পাকে বরঞ্চ আগের দিনে লুচি আলুর দম আর ডিমের অমলেট দিয়ে দিই, আর আজকে যে স্যান্ডউইচগুলো বেশি হয়েছে সেগুলো আবার বাসি করে ওকে কালকে দিয়ে দেব। ঝুম্পার সমস্ত কাজ হয়ে গেলে সে মালতীর কাছে আসে, আর মালতী তখন তাকে টিফিন বক্সে বেশি বেশি করে লুচি আলুর দম এবং ডিমের অমলেট ভরে দেয়। সেই খাবারগুলো মাইক্রো ওভেনে গরম করার ফলে ঝুম্পা বুঝতে পারে না যে প্রত্যেকটা খাবার বাসি ছিল। এই নে ঝুম্পা, আজকে সকালে আমি লুচি আলুর দম আর ডিমের অমলেট রান্না করেছি। সবকটা খাবার বেশি হয়েছে বলে টিফিন বাক্সে প্যাক করে তোকে দিয়ে দিলাম। তুই বাড়িতে নিয়ে গিয়ে তোর পরিবারের সঙ্গে মিলেমিশে খাবি, কেমন? কিন্তু মালকিন, এ তো অনেক লুচি আর আলুর দম, আর তার সাথে প্রায় 6টা ডিমের অমলেট। এত খাবার আপনি আমাকে দিয়ে দিলেন? এই খাবারগুলো বাসি নয় তো মালকিন? কি, তুই কি করে ভাবতে পারলি যে আমি তোকে বাসি খাবার দেব? আসলে কোনোদিনও এত খাবার চোখে দেখিসনি তো, তাই ভাবছিস যে আমি তোকে বাসি খাবার খাওয়াচ্ছি। চুপচাপ টিফিন বাক্স নিয়ে বাড়িতে চলে যা আর খেয়ে নিবি। মালতীর এমন কথা শুনে ঝুম্পার আর সন্দেহ হয় না, তাই সে খুশি মনে সেই খাবার নিয়ে বাড়িতে চলে যায়। মালতী তার স্বামী রতন এবং ছেলেকে নিয়ে খাবার খেতে বসলে টিফিন বাক্স খোলা মাত্রই লুচি আলুর দম আর ডিমের অমলেট থেকে একটা পচা গন্ধ বেরোতে থাকে, ফলে সকলে মিলে নাকে হাত চাপা দেয়। ইস ঝুম্পা, এসব খাবার থেকে তো একেবারে পচা গন্ধ বেরিয়ে গেছে। আমার মনে হচ্ছে তোমার মালকিন তোমাকে বাসি পচা খাবার ধরিয়ে দিয়েছে। কালকে ওনাকে গিয়ে বলবে এরকম বাসি পচা খাবার তোমাকে আর না দেয়। না না, তুমি ভুল ভাবছো। আমার মালকিন কখনো আমাকে বাসি খাবার দিতেই পারে না। এই লুচি আলুর তো আমার ডিম আজকে সকালেই রান্না হয়েছে, কিন্তু মালকিন হয়তো বুঝতে পারেনি যে গরমের মধ্যে খাবারগুলোতে গন্ধ হয়ে গেছে। ভাগ্যিস আমাদের ছেলে মেয়ে খাওয়ার আগে আমরা বুঝতে পেরেছি যে এগুলো নষ্ট হয়ে গেছে, না হলে কি হতো বলো তো? হ্যাঁ, ঠিক কথাই বলেছো। কারণ একই আমাদের অভাবের সংসার, তার উপর বাসি খাবার খেয়ে ডাক্তারবাবুর কাছে দৌড়াতে হতো, আর সেখানে আমাদের কানি কানি টাকা খরচ হতো। ঝুম্পা সেই বাসি পচা লুচি আলুর দম এবং ডিমের অমলেট সব ডাস্টবিনে ফেলে দেয়। পরের দিন সকালবেলা ঝুম্পা মালতীর বাড়িতে কাজে যেতে না যেতেই মালতী তাকে আবার আগের দিনের বাসি পচা স্যান্ডউইচ টিফিন বাক্সে প্যাক করে দিয়ে দেয়, কিন্তু ঝুম্পা কিছুতেই সেই খাবার নিতে চায় না। তোকে কি বলবো ঝুম্পা, আমার ছেলেটা ভীষণ দুষ্টু হয়েছে। এই কিছুক্ষণ আগে সকালবেলা নিজের 10-12টা বন্ধুকে নিয়ে বাড়িতে হাজির হয়েছিল, আর আমাকে আবদার করেছে যে চিকেন স্যান্ডউইচ বানাতে হবে, কিন্তু আমাদের বাড়িতে কেউ চিকেন স্যান্ডউইচ খাই না আমরা, তাই আমি ওদের মতো করে চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিলাম। কিন্তু সব বাচ্চাগুলো এত বদমাইশ যে একটাও স্যান্ডউইচ খেলো না, তাই আমি স্যান্ডউইচগুলো টিফিন বক্সে ভরে দিয়েছি। নে, এগুলো তুই নিয়ে চলে যা। না মালকিন, আমি আর স্যান্ডউইচ নিয়ে যাব না, কারণ কালকে আপনি আমাকে যে লুচি আর আলুর দম ডিমের অমলেট দিয়েছিলেন ওগুলো থেকে একেবারে বাসি পচা গন্ধ বেরিয়েছিল, তাই আমি আজকে আর কোনো খাবার নেব না, কারণ আমার মনে হচ্ছে এই স্যান্ডউইচগুলো সবকটাই বাসি। তুই দেখছি খাবার দেখে বুঝতে পারিস না যে কোনটা বাসি আর কোনটা টাটকা। তুই যদি বাড়িতে গিয়ে লুচি আলুর দম ডিমের অমলেটের টিফিন বাক্সটা ফেলে রাখিস তাহলে সেগুলো থেকে তো গন্ধ ছাড়বেই। তুই নিশ্চিন্ত মনে এই স্যান্ডউইচগুলো নিয়ে যা, এগুলো সবকটা খুব ভালো, আর বাড়িতে গিয়েই খেয়ে নিবি। কিন্তু সত্যি কথা বলছেন তো? স্যান্ডউইচগুলো টাটকা? যদি টাটকা হয় তাহলে দিন। এই বলে ঝুম্পা বাসি পচা স্যান্ডউইচ ভর্তি টিফিন বাক্স নিজের ব্যাগে ঢুকিয়ে নেয়, আর সে যখন বাড়িতে যাবে সেই সময় মালতী বলে, টিফিন বাক্সটা কালকে মনে করে নিয়ে আসিস, কিন্তু কালকে আরো ভালো ভালো খাবার দেব, আর এই টিফিন বাক্সটাতে আমি তোর নাম লিখে রেখে দিয়েছি, তাই তুই ভুলেও কিন্তু এই টিফিন বাক্সটা বাড়িতে ফেলে আসিস না। ঝুম্পা যখন স্যান্ডউইচ নিয়ে বাড়িতে যায় তখন সেই স্যান্ডউইচ থেকেও আবার বাসি পচা গন্ধ বেরিয়ে আসে। এর ফলে রতন এবং ঝুম্পা মালতীর উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোমার মালকিন আজকেও আবার বাসি খাবার আমাদেরকে দিয়ে দিয়েছে। আর ঝুম্পা, তোমার তো দেখছি লোভ কম নয়, তুমিও তো প্রত্যেকদিন বাসি পচা খাবার নিয়ে চলে আসছো। আমরা গরিব হতে পারি, তাই আমরা কম খেলেও টাটকা খাবার খাই, তাই তোমার মালকিনকে কালকে বলে দেবে এরকম পচা খাবার যেন আর কোনোদিনও তোমাকে না দেয়। অসভ্য মহিলা কোথাকার। নিজের স্বামীর মুখে এমন কথা শুনে ঝুম্পা ও তার মালকিনের উপর খুবই রেগে থাকে। অন্যদিকে মালতী এভাবে প্রত্যেকদিন সকালবেলা খাবারের পরিমাণ বুঝতে না পেরে বেশি বেশি করে খাবার মালতীর টিফিন বক্সে প্যাক করে রাখে, কিন্তু পরম অফিসে চলে যাওয়ায় সে তার বউয়ের এরকম কাণ্ড কারখানা সম্বন্ধে অবগত হতে পারে না। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু ঝুম্পা আর বাসি খাবার কিছুতেই নিতে চায় না।
একদিন মালতী সকলের জন্য চিকেন বার্গার রান্না করে আর বেঁচে যাওয়া বার্গারগুলো 3 দিন পর সকালবেলায় বের করে মাইক্রো ওভেনে গরম করতে থাকে। ইস, কতগুলো বার্গার নষ্ট হয়ে গেল, কিন্তু আমি এই বার্গারগুলো গরম করে ঝুম্পাকে চালিয়ে দেব। ও মূর্খ তো, ও বুঝতেই পারবে না যে এই বার্গারগুলো বাসি হয়ে গেছে, কারণ ওরা তো বাপের জন্মেও বার্গার খায়নি কখনো। এই বলে মালতী মাইক্রো ওভেনে সবকটা বার্গার গরম করছে, এমন সময় ঝুম্পা রান্নাঘরে চলে আসে। আজকে আমি ব্রেকফাস্টে সবার জন্য চিকেন সালামি বার্গার রান্না করেছি। আমি জানি তুই তোর বাবার জন্মে এরকম বার্গারের নাম শুনিসনি, আর তোদের বাচ্চারা তো এই বার্গার চোখেও দেখেনি, তাই তুই আজকে এই 5টা বার্গার নিয়ে যা। আমার সাথে একদম ফালতু কথা বলবেন না, কারণ আমি ভালো করেই জানি যে এই বার্গারগুলো 3 দিনের বাসি। আর আমি গরিব অশিক্ষিত হলেও বার্গার কাকে বলে সেটা বুঝি, কারণ আমি 3 দিন আগে নিজের চোখে দেখেছি আপনি বার্গারগুলো বানাচ্ছিলেন। আর আপনি যদি আমাকে এভাবে বাসি খাবার খাওয়ান তাহলে কিন্তু আমি কাজ ছেড়ে দেব। ওরে বাবা, এই কাজের মাসির কি মুখ রে! সকালবেলা চিড়ে খেয়ে তো কাজ করতে আসিস, তাই তুই এই বার্গার খাওয়ার মর্ম কি করে বুঝবি? যা বেরো, তোকে এই বার্গার নিতে হবে না। ঝুম্পা মালতীর কথা শুনে খুবই রেগে যায়, তাই সে মালতীর সঙ্গে তর্ক বিতর্ক করতে থাকে। এর ফলে মালতীও রেগে গিয়ে ঝুম্পাকে তাড়িয়ে দেয়। কিন্তু এই ঝামেলাঝাটির মাঝখানে মালতী ভুলে যায় যে মাইক্রো ওভেনে বাসি বার্গার সে গরম করতে দিয়েছে, তাই সে বার্গারগুলো না বের করে মাইক্রো ওভেন বন্ধ করে ঘরে চলে যায়। মালতী ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লে প্রায় 3 ঘন্টা পর বাবু স্কুল থেকে বাড়িতে আসে, আর সে তার মাকে ডাকলে মালতী কোনো সাড়া শব্দ দেয় না। ও মা, আমার ভীষণ পরিমাণে খিদে পেয়েছে মা। তুমি জানো আমার সকাল 10টায় স্কুল ছুটি হয়ে যায়, কিন্তু তবুও তুমি এখানে ঘুমাচ্ছ। ও মা, আমায় খেতে দাও না মা। মালতী গভীরভাবে ঘুমিয়ে থাকায় বাবুর কথা তার কানে গিয়ে পৌঁছায় না। ফলে খিদের জ্বালায় বাবু রান্নাঘরে যায় আর সে দেখে যে মাইক্রো ওভেনের মধ্যে বার্গার রাখা আছে। সে নিজের অজান্তেই সেই বাসি পচা বার্গার মাইক্রো ওভেন থেকে বের করে খেতে শুরু করে। পচা বার্গার খাওয়ার পর বাবুর পেটে ভীষণ পরিমাণে যন্ত্রণা শুরু হয় আর সে বমি করতে শুরু করে। ও মা, আমার পেট খুব ব্যথা করছে মা, আমার ভীষণ বমি হচ্ছে। বাবুর এরকম তীব্র চিৎকার এবং কান্না শুনে মালতীর ঘুম ভেঙে যায় আর সে রান্নাঘরে এসে দেখে যে বাবু ভীষণ পরিমাণে বমি করছে। বমি করতে করতে সে রান্নাঘরের মেঝেতে শুয়ে পড়েছে আর বাবুর হাতে ছিল বাসি পচা আধখাওয়া বার্গার। এমন সময় বাবুর এরকম অবস্থা দেখে মালতী কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, তাই সে কাঁদতে কাঁদতে নিজের স্বামীকে ফোন করে। পরম তখনই অফিসের সমস্ত কাজ ফেলে রেখে বাড়িতে চলে আসে। দেখো না পরম, আমার ছেলেটার কি হলো? আমি 3 দিন আগে বার্গার বানিয়েছিলাম আর আজকে ঝুম্পাকে দেবো বলে মাইক্রো ওভেনে বার্গারগুলো রেখেছিলাম, কিন্তু ঝুম্পা নিতে চাইনি। আর আমার ছেলে এই বাসি বার্গারগুলো খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। কি, তুমি 3 দিনের বাসি বার্গার বাড়ির কাজের লোককে দিতে গিয়েছিলে, আর দেখলে তো এখন নিজের জালে নিজেই ফেসে গেছো। আমাদের ছেলে সেই বার্গার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। পরম এবং মালতী দুজনে মিলে বাবুকে নিয়ে হসপিটালে যায়। ডাক্তারবাবু বাবুকে ফুড ইনজেকশন দিয়ে কোনো রকমে সুস্থ করে তোলে। ছেলে সুস্থ হয়ে যাওয়ার পর মালতী এবং পরম উপরওয়ালাকে অনেক ধন্যবাদ জানায়। আর মালতী নিজের মনে মনে তার ভুল বুঝতে পারে। সে তার বাড়ির কাজের মেয়ে এবং তার পরিবারকে বাসি খাবার খাওয়াতে গিয়ে তার নিজের পরিবারই এরকম বিপদের সম্মুখীন হয়। আমি আর কোনোদিনও সকালবেলা বেশি বেশি খাবার রান্না করব না, আর সেই খাবার বেঁচে থাকলে বাসি খাবার গরিব মানুষকে খাওয়াবো না, কারণ আমি আমার ভুলের শাস্তি পেয়ে গেছি। তারপর থেকে মালতী প্রত্যেকদিন সকালবেলা পরিমাণ মতো খাবার রান্না করে, আর সেই খাবারের থেকে কিছু অংশ তার কাজের মেয়ে ঝুম্পাকে দেয়। সত্যি দিদি, আজকে এই ক্ষীর আর পাউরুটি দারুণ খেতে হয়েছে। আর আপনি যে প্রত্যেকদিন সকালবেলা পরিমাণ মতো টাটকা খাবার রান্না করছেন আর আমাকে খাওয়াচ্ছেন, সেই দেখে আমি খুব খুশি। তুই চিন্তা করিস না ঝুম্পা, আমি তোকে আর সকালবেলার বাসি পচা খাবার খেতে দেব না। যা, তুই এই ক্ষীর আর পাউরুটি নিয়ে বাড়িতে যা, আর তোর পরিবারকেও খাওয়া। এই বলে মালতী টাটকা ক্ষীর এবং পাউরুটি টিফিন বাক্সে প্যাক করে দেয় এবং ঝুম্পার হাতে দিয়ে দেয়। ঝুম্পা খুশি মনে সেই খাবার বাড়িতে নিয়ে গিয়ে তার পরিবারের সঙ্গে ভাগ করে বসে খায়। এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।